হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ এবং জিকে একাডেমি চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা স্পেকট্রাম পাবলিকেশনের এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটা সামারি করছিলাম। এটা থেকে আমরা মডার্ন হিস্ট্রি পড়ছিলাম। এই বইটা খুব ফেমাস একটা বই, খুব ইম্পর্টেন্ট একটা বই যে কোনো পরীক্ষার জন্য এবং বিশেষত ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, যেখানে আমরা ডিটেলসে মডার্ন হিস্ট্রি পড়তে পারি। তো আমরা এই বইটাকে কভার করছিলাম। তো এর আগে আমি অনেকগুলোই ভিডিও বানিয়ে দিয়েছি অলরেডি। তো আজকে নতুন একটা টপিক আমরা শুরু করব। তার আগে তোমরা যারা এই চ্যানেলের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে জয়েন হতে চাও এবং টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন হতে চাও, তারা অবশ্যই এই চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাও, কারণ এইখানে আমি আমার ক্লাসের নোটিফিকেশন, ভিডিওর নোটিফিকেশন ইত্যাদি দিয়ে থাকি। এই টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেখানে আমি এই পিডিএফগুলোও দিয়ে দিই, তো তোমরা এগুলো পেয়ে যাবে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কিছু বলতে চাও, তাহলে এই গ্রুপ যেটা রয়েছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারো। তো তোমাদের যেটা সুবিধা, যেখানে তোমাদের সুবিধা হবে সেখানে এগুলোতে জয়েন করে রেখো, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং আমিও তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো। যদি তোমরা আমার আগের প্লেলিস্টগুলো না দেখে থাকো, প্লেলিস্ট অপশানে চলে যাও। এই চ্যানেলের যে প্লেলিস্ট অপশান রয়েছে সেইখানে গিয়ে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। এই প্লেলিস্টটা তৈরি করা রয়েছে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, মেনলি ফোকাস করা হয়েছে, কারণ ডাব্লিউবিসিএস এ তোমরা জানো যে একটু ডিটেলসে জানতে হয় সমস্ত জিনিস। প্রতিনিয়ত পরীক্ষা কঠিন হতে চলেছে, টাফ কম্পিটিশন। তো তোমাদের একটু ডিটেলসে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করার উদ্দেশ্যে, মানে বোঝানোর জন্য আমি এই প্লেলিস্টগুলো তৈরি করেছি, যেখানে আমি হিস্ট্রি, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্টগুলো ডিটেলসে আলোচনা করছি। এবং তোমরা যদি জেনারেল স্টাডিজের উপর এই প্লেলিস্টগুলো দেখতে চাও, সেগুলোও দেখতে পারো। এখানে আমি বেসিক যে আইডিয়াটা, সেটা ওভারঅল যে সমস্ত সাবজেক্টের ওপরে, সেগুলো দিয়ে রেখেছি এবং এই প্লেলিস্টগুলো কমপ্লিট রয়েছে। তো তোমরা যারা দেখতে চাও সেগুলো দেখতে পারো। এবং অন্যান্য পরীক্ষা যারা দিচ্ছ, তা যারা মনে করছো যে তোমাদের ডিটেলসে অতটা ডিপলি জানার প্রয়োজন নেই, তাহলে তোমরা এই প্লেলিস্টগুলো দেখতে পারো। তবে আমি রেকমেন্ড করবো যে এই প্লেলিস্টগুলো যারা দেখেছো, যাদের হিস্ট্রি, জিওগ্রাফি সম্পর্কে একটা ভালো আইডিয়া রয়েছে, তারা এবার এই প্লেলিস্টটা দেখতে পারো। সেটা যে কোনো পরীক্ষার জন্য তোমরা দেখতে পারো। এখানে আমি ডিটেলসে আলোচনা করছি, তোমাদের সুবিধা হবে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবং এটা অবশ্যই ফ্রি সাবস্ক্রাইব করা, যাতে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে। আমি যা ভিডিও দেবো সেগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে, এবং অবশ্যই তোমরা এগুলো করে নাও। আর প্লিজ তোমরা একটু শেয়ার করো ভিডিওগুলো, যাতে অন্যান্য অনেক বন্ধুরা আমাদের সঙ্গে জয়েন হতে পারে, এই চ্যানেল আরো বড় হতে পারে এবং আমরা আরো ভালো ভালো কাজ আমরা করতে পারি। সেটা তোমাদের উপরেই আমি ছেড়ে দিলাম, প্লিজ এটা একটু করো। আজকে যে চ্যাপ্টার আমরা শুরু করব, আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে। এই বইটা তোমাদের কর্তব্য হচ্ছে, প্রথম তো আমি এই বইটা থেকে যা রয়েছে এখানে লেখা, সেইখান থেকে খুব ইম্পর্টেন্ট যেগুলো, প্রায় সমস্ত জিনিসই আমি এখানে কভার করছি। প্রত্যেকটা জিনিস সহজ করে বোঝাচ্ছি। এখানে অনেকের ইংরেজিতে অসুবিধা হয়, অনেকের কি লেখা রয়েছে প্রপার লেখাটা পড়তে, মানে লেখা পড়ে বুঝতে অসুবিধা হয়। সেই কারণে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওগুলো বানানো, অর্থাৎ তোমাদের সাহায্য করা, হেল্প করা। তার মানে এই নয় যে শুধু এই ভিডিও দেখলেই তোমাদের হয়ে যাবে। তোমাদের কাজ হবে এরপরে সেম এই বইটা তোমাদের পড়া হচ্ছে কর্তব্য হবে। এবং এই বইটা তোমরা কিনে পড়তে পারো, অ্যাভেলেবেল মার্কেটে। খুব ভালো বই, আমি মডার্ন হিস্ট্রির জন্য এই বইটা রেকমেন্ড করছি। এবং যাদের কাছে, যারা এই বইটা কিনতে পারছো না, তাদেরও কোনো অসুবিধা নেই। তোমরা এইগুলো ডাউনলোড করে নেবে। এই যে পিডিএফ গুলো আমি দেবো, এগুলো ডাউনলোড করে নেবে। এক্স্যাক্টলি সেম কাজ করবে, এই বইটারই কাজ করবে, আর এখানে সেম জিনিসই রয়েছে। ওকে, তো তোমরা এটা অবশ্যই করো। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো, চ্যাপ্টার নাম্বার 14। তোমরা এই বইটা খুললে চ্যাপ্টার নাম্বার 14 পেয়ে যাবে, যেখানে লেখার যে চ্যাপ্টারের হেডিং হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড ন্যাশনালিস্ট রেসপন্স, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং এই সময় ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ন্যাশনালিস্ট ছিলেন, তারা কি রেসপন্স করেছিলেন, তারা কি কাজ করেছিলেন, সেই সমস্ত সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এটা এই ভিডিওর পার্ট 1, কারণ চ্যাপ্টারটা অনেকটা বড়, আমরা কয়েকটা ভাগে এটাকে কমপ্লিট করব। আজকে মেন যে টপিকটা এই এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে হোম রুল লীগ। হোম রুল লীগ, এটা আজকের মেন টপিক। ওকে, চলো শুরু করি আজকের এই ভিডিও। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ লাইক করে দিও এবং তোমরা শেয়ার করো একটু ভিডিওগুলো। চলো শুরু করছি আজকের টপিক।
প্রথম বিশ্বযুদ্ধ কবে থেকে হচ্ছে? 1914 থেকে 1919। এই টাইমটাতে পৃথিবীর বড় বড় যে দেশগুলো তারা একে অপরের বিরুদ্ধে শক্তি জোট বানিয়ে একটা যুদ্ধের সম্মুখীন হচ্ছে, যে যুদ্ধটাকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ নামে জানি। এবং এই বিশ্বযুদ্ধে একদিকে ছিল ব্রিটেন, ব্রিটেনের সঙ্গে ছিল ফ্রান্স, রাশিয়া, ইউএসএ, ইটালি এবং জাপান। এরা একটা শক্তি জোট বানাচ্ছে। অন্যদিকে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুর্কি, এরা সকলে মিলে আরেকটা শক্তি জোট বানাচ্ছে। এবং এই দুটো শক্তির মধ্যে এই সময় 1914 থেকে 1919 খ্রিস্টাব্দের মধ্যে একটা বড় যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধটাকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ বলি। প্রথম বিশ্বযুদ্ধে ভারত ডাইরেক্টলি অংশগ্রহণ না করলেও ইনডাইরেক্টলি এই যুদ্ধের সঙ্গে তারা জড়িত ছিল, কারণ যেহেতু ভারতে তখন ব্রিটিশ রাজ চলছিল এবং সেই কারণে ভারতের ওপর এইটার প্রভাব পড়েছিল। প্রথম প্রভাব হচ্ছে ভারত থেকে প্রচুর সৈনিক এখানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, প্রচুর সৈনিক এখানে মারা যায়, প্রচুর ভারতীয় এখানে মারা যায় এই যুদ্ধে ব্রিটেনের হয়ে লড়াই করতে গিয়ে। সেকেন্ড, এই যুদ্ধের প্রভাব পড়েছিল আমাদের অর্থনীতির ওপরে। অর্থনীতি এই সময় ধ্বংস হয়ে গেছিল, মানুষের কাছে মানুষের মধ্যে মানে অভাব দেখা দিয়েছিল প্রচন্ড বেশি, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছিল, কাজের পরিমাণ, কাজের সংখ্যা কমে গেছিল। তো এইরকম এফেক্ট গুলো আমাদের দেশে পড়েছিল। এবং সেই সাথেই এই সময় যে ন্যাশনালিস্ট মুভমেন্ট বা স্বাধীনতা আন্দোলন, সেটাও যথেষ্ট জোরদার পর্যায়ে পৌঁছে গেছে। কারণ আমরা অলরেডি দেখে এসেছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মাধ্যমে ভারতীয়রা এই স্বাধীনতা সংগ্রামের স্বাদ পেয়েছিল, এবং সেইটা আরো বেশি এই টাইমটাতে এসে ঘনীভূত হয়। এবং এই সাথে সাথে কংগ্রেস অলরেডি এতদিনে প্রতিষ্ঠা হয়ে গেছে, মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা, শিক্ষা অনেক বেশি বৃদ্ধি এই সময় পেয়েছিল। তো সেই পরিপ্রেক্ষিতে, সেই পটভূমিতে আমাদের আজকের এই টপিক, যে এই সময় ভারতের স্বাধীনতা সংগ্রামীরা এবং ভারতীয়রা কি রেসপন্স করেছিল। তো এই সময় ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল, তাদের দিক থেকে তিন রকমের যুক্তি এসেছিল। তিনটের গ্রুপ আমরা এই সময় প্রত্যক্ষভাবে দেখতে পাবো যে তারা কি কি দিচ্ছে, তারা কি রেসপন্স করছে এই যুদ্ধের ওপরে, ব্রিটিশদের বিরুদ্ধে তারা কি করছে। প্রথম হচ্ছে মডারেট বা নরমপন্থীরা। নরমপন্থীরা মনে করছে যে যেহেতু ব্রিটিশরা এই সময় যুদ্ধে অন্তর্ভুক্ত, তাদেরকে সাহায্য করা উচিত, এটা আমাদের কর্তব্য। এটা আমাদের মডারেট বা নরমপন্থী যারা লিডার ছিল তারা মনে করছে। এবং নরমপন্থীদের যে আন্দোলন পদ্ধতি, তাতে মেন বক্তব্যই ছিল যে আমরা ব্রিটিশদেরকে আবেদন নিবেদন করব, ব্রিটিশদের সহযোগিতা করব, তার বদলে কিছু ব্রিটিশরা আমাদের দেবে, গিভ অ্যান্ড টেক পলিসি, ব্রিটিশরা আমাদের কিছু দেবে, আমরা ব্রিটিশদের কিছু দেব, মানে আমরা তাদের সাহায্য করব, আমরা তাদের কাজে হেল্প করব, এরকম। তো স্বাভাবিকভাবে তারা যখন একটা যুদ্ধে অংশগ্রহণ করে রয়েছে, তো মডারেটরা চাইছে যে এই সময় তাদেরকে সাহায্য করা, এবং তার ফলে তার বদলে ব্রিটিশরা পরবর্তীকালে কিছু দেবে। চরমপন্থী যারা লিডার, তারাও অনেকটা এরকমই যুক্তি দেয়। তারা বলছে যে এই সময় ব্রিটিশদের সাহায্য করা উচিত, এবং ব্রিটিশদের যদি সাহায্য করা হয় তাহলে ব্রিটেন আমাদের দেবে সেলফ গভর্নমেন্ট বা স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন ব্যাপারটা আমাদের চরমপন্থী লিডাররা বারে বারে চেয়ে এসছে ব্রিটিশদের কাছ থেকে, কিন্তু এতদিন পর্যন্ত তারা পায়নি। এবং এই সময় ইনক্লুডিং তিলক, বালগঙ্গাধর তিলকও প্রথমের দিকে ভেবেছিলেন যে এই সময় যদি ব্রিটিশদের সাহায্য করা হয় তাহলে হয়তো ব্রিটিশরা খুশি হয়ে বা তারা যুদ্ধের পরবর্তী সময় সেলফ গভর্নমেন্ট দেবে বা স্বায়ত্ত শাসন দেবে। অন্যদিকে তৃতীয় যে গ্রুপটা, সেটা হচ্ছে যারা তীব্র জাতীয়তাবাদ বা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা হচ্ছে রেভলিউশনারিস নামে পরিচিত। এদের বক্তব্য ছিল ব্রিটিশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, ভারত যুদ্ধে অংশগ্রহণ করেনি, অতএব ভারতীয়দের কোনো দায়িত্ব নেই এই যুদ্ধে। যদি ভারতীয়রা নিজেরা যুদ্ধে অংশগ্রহণ করতো তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানে ব্রিটিশরা ভারতীয়দের টেনে যুদ্ধের মধ্যে নিয়ে এসছে, তার সুবিধার জন্য তারা সৈন্য এখান থেকে সংগ্রহ করছে, ইভেন এখানকার ইকোনমি ধ্বংস হয়ে গেছে। অতএব আমাদের এখানে বিশেষ কিছু করার নেই, বা আমাদের এখানে মাথা ঘামিয়ে কাজ নেই, বরঞ্চ এটা আমাদের কাছে সুযোগ। এটা কি আমাদের কাছে সুযোগ? কারণ এখানে বলা হচ্ছে, দেখো, ইউটিলাইজ দ্য অপরচুনিটি টু ওয়েজ
war on British rule। তারা বলছে যে যেহেতু এই সময় ব্রিটিশরা একটা যুদ্ধে অংশগ্রহণ করে রয়েছে, একটা বড় যুদ্ধে তারা আটকে রয়েছে, সেই সময় আমরা যদি ভারত থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি, তাহলে তারা দুদিক থেকে সমস্যার সম্মুখীন হবে এবং তারা বাধ্য হবে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য। এইটা তাদের বক্তব্য ছিল। তো তিন রকমের মতবাদ আমরা পাচ্ছি। মডারেটরা তো ডাইরেক্ট বলছে সাহায্য করার কথা, এক্সট্রিমিস্টরা প্রথমের দিকে বলে যে ঠিক আছে সাহায্য করলে স্বায়ত্ত শাসন পাওয়া যাবে, কিন্তু পরবর্তীকালে তাদের সেই ভুলটাও ভেঙে যাবে এবং বালগঙ্গাধর তিলকই এগিয়ে আসবেন হোম রুল লীগ তৈরি করতে। মানে অ্যানি বেসান্ত তো করেছিলেন, প্লাস বালগঙ্গাধর তিলকও একটা হোম রুল লীগ স্থাপন করেছিলেন। তো তারা পরবর্তীকালে বুঝে যায় যে এইভাবে ব্রিটিশরা দেবে না, সেলফ গভর্নমেন্ট দেবে না। আর চরমপন্থী আর যারা রেভলিউশনারিস্ট ছিল তারা তো ডাইরেক্ট যুদ্ধের পক্ষপাতী ছিল। নেক্সট, মেনলি এই তিনটে গ্রুপের মধ্যে প্রথম থেকে যারা কাজ করতে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে তারা হচ্ছে রেভলিউশনারিস্টরা, যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল। তাদের বক্তব্যই ছিল এই সময় যুদ্ধ করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে, এবং সেই সময় বেশ কিছু অর্গানাইজেশন ব্রিটিশদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ করতে শুরু করে, যেমন গদর পার্টি। গদর পার্টি এই সময় আন্দোলন করতে শুরু করে। বার্লিন কমিটি, এরা ইউরোপে আক্রমণ করতে শুরু করে, ইউরোপে ব্রিটিশদের মানে ইউরোপে বলতে ব্রিটেনে গিয়েই ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। তো এরা তো বাইরে করছিল, কিন্তু আমাদের ভেতরে ভারতেও এরকম কিছু আন্দোলন বা এরকম কিছু আক্রমণ হবে, যেটা আমরা পরের দিনের ভিডিওতে দেখব। তো এরা তীব্রভাবে এই সময় কাজ করতে শুরু করছে, এবং অন্যান্য বেশ কিছু অর্গানাইজেশন সিঙ্গাপুর বা অন্যান্য জায়গাতে এইরকম এই সময় আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এবং এই আন্দোলনকারীদের একটা বড় লক্ষ্য মানে এদের একটা কর্মপদ্ধতি এরকম ছিল যে যেহেতু জার্মানি বা তুর্কি এরা ব্রিটেনের বিরোধী বা ব্রিটেনের শত্রু, অতএব ব্রিটেনের শত্রু মানে আমাদের শত্রু, অতএব এদের কাছ থেকে সাহায্য নাও, জার্মানির থেকে সাহায্য নাও, তুর্কির থেকে সাহায্য নাও এবং ব্রিটিশ বিরোধী কাজকর্ম করো। এই রকম কাজকর্ম এই রেভলিউশনারিস্টরা এই সময় শুরু করে। তো এবার আমরা যেখানে চলে আসবো হোম রুল লীগ। আমরা পটভূমিকা প্রেক্ষাপট দেখে নিলাম যে বিভিন্ন পার্টি যারা এই সময় ভারতের স্বাধীনতার সঙ্গে যুক্ত, তাদের মতবাদ কি ছিল, তারা কি চাইছিল, এই জিনিসটা বুঝে গেলাম। এবার আমরা চলে আসবো ডাইরেক্ট হোম রুল লীগে। The Home Rule movement was the Indian response to the First World War in a less charged but a more effective way than the response of Indians living abroad, which took the form of the romantic Gadar adventure. হোম রুল লীগ অ্যাকচুয়ালি কি? হোম রুল লীগ এক কথায় বলতে পারো সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়দের রেসপন্স। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ভারতীয়দের একটা রেসপন্স হচ্ছে এই হোম রুল লীগ। ভারতীয়রা কি প্রতিক্রিয়া দিয়েছিল তার একটা উদাহরণ বলতে পারো এই হোম রুল লীগ। অন্যদিকে আমরা একটু আগে যেটা দেখলাম যে গদর পার্টি বা অন্যান্য যে রেভলিউশনারি অর্গানাইজেশনগুলো যারা ভারতের বাইরে ব্রিটিশ বিরোধী কাজকর্ম করছিল, তাদের থেকে এই হোম রুল লীগ অনেক বেশি এফেক্টিভ হয়েছিল। তার কারণ হচ্ছে গদর পার্টি বা এই সমস্ত অর্গানাইজেশন যে কাজগুলো করছিল সেটা অতটা বড় লেভেলের ছিল না, যতটা মানে একটা যুদ্ধ যেরকম হওয়া উচিত। তারা চেয়েছিল অ্যাকচুয়ালি যুদ্ধ করতে, কিন্তু ততটাও তারা করে উঠতে পারেনি। কিন্তু হোম রুল লীগ এরকম যুদ্ধের দিকে না গেলেও তারা ডাইরেক্ট এরকম যুদ্ধ বা এরকম চরমপন্থা অবলম্বন করেনি, কিন্তু এই আন্দোলনটা অনেক বেশি এফেক্টিভ ছিল। ক্লিয়ার? তো হোম রুল লীগ হচ্ছে ইন্ডিয়ান রেসপন্স টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। প্রমিনেন্ট লিডার কারা হোম রুল লীগের নেতা ছিল, কারা এই হোম রুল লীগের সঙ্গে যুক্ত ছিলেন? বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, এরা দুজন মেন লিডার ছিল। এরা দুজনেই দুটো হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তো বালগঙ্গাধর তিলক, অ্যানি বেসান্ত, জি.এস. খাপারডে, স্যার এস সুব্রমণিয়া আইয়ার, জোসেফ ব্যাপিস্তা, মোহাম্মদ আলী জিন্না, এরা সকলে হোম রুল লীগের সঙ্গে যুক্ত ছিলেন। ওকে, আর এই হোম রুল লীগের মূল বক্তব্য ছিল যে আমাদের এমন একটা অর্গানাইজেশন খুলতে হবে যেটা সারা বছর ব্যাপী কাজ করবে।
কংগ্রেস এই সময় প্রতিষ্ঠিত থাকলেও কংগ্রেস কিন্তু সারা বছর ব্যাপী এখনো কাজ করে না। তারা বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা মিটিং করে, অধিবেশন করে, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে, তারপরে সেটা বন্ধ হয়ে যায়। মানে ওটা বছরে একদিন বা বছরে কয়েক দিনের ব্যাপার ছিল। কিন্তু যারা হোম রুল লীগের লিডার, যাদের নাম এক্ষুনি আমরা দেখলাম, তাদের এই লীগটা প্রতিষ্ঠার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট উদ্দেশ্য হচ্ছে এমন একটা আমরা অর্গানাইজেশন খুলবো যেটা সারা বছর ব্যাপী কাজ করবে। কংগ্রেসের মতো একদিন বা 3 দিন ধরে, 2-3 দিন ধরে কাজ করবে না, সারা বছর ব্যাপী এটা কাজ করবে। তো এটা, ইনি হচ্ছেন অ্যানি বেসান্ত এবং ইনি হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। এরা এই আন্দোলনের প্রমুখ নেতৃত্ব বা প্রমুখ নেতা ছিলেন, এবং বাকি যাদের নাম দেখলাম তারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইভেন এছাড়াও অনেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকবেন, সেগুলো আমরা একটু পরে দেখব। হোম রুল লীগের উদ্দেশ্য কি ছিল, এদের আন্দোলনের পদ্ধতি কি ছিল? এদের যে উদ্দেশ্য ছিল, মেন অবজেক্টিভ অফ ডিটারমাইনিং সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্বায়ত্ত শাসন। অর্থাৎ তোমরা আরেকটা জিনিস বুঝতে পারছো যে এদের আন্দোলনের মূল বক্তব্য, মূল উদ্দেশ্য হচ্ছে যারা চরমপন্থী আন্দোলনকারী ছিল তাদের মতোই ছিল। চরমপন্থী আন্দোলনকারীদের মেন ডিমান্ড ছিল সেলফ গভর্নমেন্ট বা স্বায়ত্ত শাসন। হোম রুল লীগেরও সেম ডিমান্ড ছিল, সেটা হচ্ছে স্বায়ত্ত শাসন। So, main objective of demanding self-government or home rule for all Indian. Home rule শব্দের অর্থই হচ্ছে স্বায়ত্ত শাসন। হোম মানে হচ্ছে ঘর এবং রুল মানে হচ্ছে শাসন। তো স্বায়ত্ত শাসন এই জিনিসটা এদের ডিমান্ড ছিল। এই স্বায়ত্ত শাসন মানে, স্বায়ত্ত শাসন জিনিসটা কি, অনেকদিন ধরে আমরা স্বায়ত্ত শাসন সম্পর্কে জানছি। অ্যাকচুয়ালি স্বায়ত্ত শাসন মানে হচ্ছে উপরে ব্রিটিশরা থাকবে, এরম নয় যে ব্রিটিশ পুরোপুরি ভারত থেকে বার করে দেওয়ার কথা এরা বলছে। ব্রিটিশরা উপরে থাকবে, কিন্তু তাদের আন্ডারে সমস্ত শাসন, সমস্ত দায়িত্ব, সেটা বাজেট হোক, সেটা কোনো নিয়ম কানুন পাস করা হোক, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সমস্ত কিছু করবে ইন্ডিয়ানরা, ভারতীয়রা। তো এই জিনিসটাকে বলা হচ্ছে স্বায়ত্ত শাসন। ব্রিটিশরা উপরে থাকবে, কিন্তু নিচে যে শাসনটা চলবে সেটা ইন্ডিয়ানরা করবে। এর পরে, অনেকটাই পরে, আমরা আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ অ্যাকচুয়ালি যখন থেকে নেওয়া হয় সেইটার কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা। পূর্ণ স্বরাজ মানে ব্রিটিশরা থাকবেই না, ব্রিটিশরা এখানে থাকার অধিকারীই নয়, ভারতীয়দের দেশ ভারতীয়রাই শাসন করবে, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ। কিন্তু স্বায়ত্ত শাসন মানে ব্রিটিশরা উপরে থাকবে। তো সে এই ডিমান্ডটা করছে হচ্ছে হোম রুল লীগ। আর হোম রুল যে আন্দোলন, এটা অ্যাকচুয়ালি একটা আইরিশ আন্দোলন, আয়ারল্যান্ডের একটা আন্দোলন। সেইখান থেকে এটা, এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ভারতে। দিস অ্যালায়েন্স ওয়াজ টু বি দ্য অল ইন্ডিয়া হোম রুল লীগ অ্যালং দ্য লাইন অফ দ্য আইরিশ হোম রুল লীগ। এটা আইরিশ হোম রুল লীগের এতে ভারতে এই অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়। ইন দ্য এন্ড, হাউএভার, টু হোম রুল লীগ ওয়ার লঞ্চড। যদিও আমরা দেখছি হোম রুল লীগ একটা নাম, কনসেপ্ট এক, এদের কাজ এক, তাদের কর্মপদ্ধতি এক, এদের ডিমান্ড এক, সমস্ত কিছু এক, কিন্তু তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি দুটো হোম রুল লীগ, দুটো অর্গানাইজেশন। একটা তৈরি করছেন বাল গঙ্গাধর তিলক এবং আরেকটা অ্যানি বেসান্ত। ওকে, এই আন্দোলনটা একটা নতুন কনসেপ্ট ছিল ভারতের মানুষের জন্য বা ভারতীয়দের জন্য। নতুন কি কনসেপ্ট? প্রথম কথা যেটা আমরা একটু আগেই বললাম, যে কংগ্রেস বছরে একদিন বা কয়েকদিনের জন্য মিলিত হতো, তাদের আন্দোলন কয়েকদিনই সীমাবদ্ধ ছিল। হোম রুল লীগ একটা নতুন ধরনের আন্দোলন, যেটা ভারতীয়রা অনুভব করে, মানে ভারতীয়রা এটাকে দেখতে পায় যে সারা বছর ধরে একটা অর্গানাইজেশন কাজ করছে এবং সারা বছর ধরে ভারতের স্বাধীনতার জন্য কাজ করা হচ্ছে। এটা একটা নতুন কনসেপ্ট। বাকি সব কনসেপ্ট প্রায় এক। তোমরা যেটা এই আন্দোলনের সময় দেখেছি আমরা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সেম জিনিস, মানে বিদেশি জিনিস বর্জন, দেশীয় জিনিস গ্রহণ করা, এই বাকি সমস্ত কনসেপ্ট এক, বা রাজনৈতিক শিক্ষা দেওয়া, এই সমস্তগুলো এক, কিন্তু মেন যে জিনিস সেটা সারা বছর ধরে কাজ করা। নেক্সট হচ্ছে ফ্যাক্টরস লিডিং টু মুভমেন্ট। হোম রুল লীগ কেন তৈরি হয়েছিল, কেন এই আন্দোলনটা শুরু হয়েছিল? একটু আগে আমি প্রথমেই বললাম যে চরমপন্থীরা ভেবেছিল যে ব্রিটিশদের সাহায্য করলে স্বায়ত্তশাসন পাওয়া যাবে। তো তারপরে হঠাৎ তাদের মত পার্থক্য কেন হলো, তারা কেন এই হোম রুল লীগের মধ্যে মানে নেমে এলো, কেন এই হোম রুল লীগটা হলো? প্রথম কারণ হচ্ছে, এ সেকশন অফ দ্য ন্যাশনালিস্ট ফেল্ট দ্যাট পপুলার
pressure was required to attain concessions from the government. কিছু চরমপন্থী লিডার এইটা মনে করতে থাকে যে শুধুমাত্র তাদের আমি মানে ব্রিটিশরা যুদ্ধে অংশগ্রহণ করে রয়েছে, তাদেরকে আমরা এখন আপাতত কোনো আন্দোলন করছি না, এই করলে তারা খুশি হয়ে দেবে না স্বায়ত্তশাসন। এটা কোনোদিনই সম্ভব নয়। তো আমাদের তাদেরকে চাপে ফেলার প্রয়োজন রয়েছে, তবে চাপটা এরকমও চাপ নয় যে যারা উগ্র জাতীয়তাবাদী, যারা মনে করছে যে যুদ্ধ করে তাদেরকে বার করে দেবো, সেরকম চাপ নয়, কিন্তু একটা আন্দোলন আমাদের করা উচিত যার মাধ্যমে অন্তত স্বায়ত্ত শাসন পাওয়াটা তাড়াতাড়ি হয়। নেক্সট হচ্ছে মডারেটরা। মডারেটরা চেয়েছে ব্রিটিশদের সাহায্য করার কথা বা ব্রিটিশদেরকে হেল্প করার কথা বললেও কিছু মডারেট আমরা দেখবো যে এই হোম রুল লিগের মধ্যে অংশগ্রহণ করছে, এরপরে দেখবো যে তারাও অংশগ্রহণ করেছে হোম রুল লিগে। এর কারণ হচ্ছে মডারেটরা যে মরলে মিন্টো সংস্কার আইন যেটা পাস করা হয়েছিল সেইটাতে খুশি ছিল না, তাদের যে ডিমান্ডগুলো ছিল সেইগুলো তারা পায়নি। তো সেই কারণে কিছু মডারেট লিডারও এই হোম রুল লিগে অংশগ্রহণ করবে। তো এটাকে আমরা বলতে পারি না যে পুরোপুরি একটা চরমপন্থী আন্দোলন, মডারেট লিডাররাও এখানে অংশগ্রহণ করেছিল। এবং সাধারণ মানুষ কেন এতে অংশগ্রহণ করেছিল, তার কারণ হচ্ছে যুদ্ধের সময় সমস্ত জিনিসের দাম বেড়ে গেছিল, ট্যাক্স হাই হয়ে গেছিল, প্রাইস হাই হয়ে গেছিল, কাজ মানুষের কমে গেছিল। তো এই সমস্তগুলোর জন্য মানুষও এই সময় ক্ষেপে গেছিল বা মানুষও রেগে উঠেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাদের মনে হয়েছিল যে ব্রিটিশরা যেটা করছে তাদের বিরুদ্ধে কাজ করছে এবং তাদেরকে ভারত থেকে বিতাড়িত করার প্রয়োজন রয়েছে বা স্বায়ত্ত শাসন পাওয়ার প্রয়োজন রয়েছে। তাই সেই কারণে সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছিল। ফোর্থ বলা হচ্ছে দ্য ওয়ার বিং ফট অ্যামং দ্য মেজর impartialist powers of the day and backed by naked propaganda against each other expose the myth of white supremacy. এই যে যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটা কেন হয়েছিল তোমাদের সেটা জানতে গেলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ফলে সাধারণ মানুষ, ভারতের মানুষ একটা জিনিস বুঝতে পারে যে ইউরোপীয়রা এতদিন ধরে প্রচার করে আসছে যে আমরা আইনের শাসন করি, আমরা ভালোর জন্য কাজ করি, আমরা যারা পিছিয়ে রয়েছে তাদের ভালোর জন্য সেই জায়গাতে শাসন করি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে যে তারা নিজেদের স্বার্থে, নিজেদের জন্য এই লড়াইটা করছে। এই লড়াইতে যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই ইউরোপীয়, সমস্ত দেশগুলো ইউরোপীয়, এবং ইউরোপীয়রা যে যুদ্ধ করছে তাদের নিজেদের উদ্দেশ্যে, এইটা সাধারণ মানুষ দেখতে পায় এবং সাধারণ মানুষ এটা বোঝে যে হোয়াইট যারা মানুষ, শ্বেতাঙ্গ যারা মানুষ, তারা সবসময় সঠিক নয়, তারা যেগুলো বলছে সঠিক সবসময় হবে না, এবং তাদের ফলেই আমাদের এই কষ্টটা যে দাম বেড়ে যাচ্ছে বা সমস্ত জিনিস ট্যাক্সের পরিমাণ বাড়ছে, সেটা তো এই যুদ্ধের কারণেই। তো এটা একটা বড় কারণ, তারা সমস্ত মানুষ এই সময় বুঝতে পেরে যায় যে বিদেশিরা যেটা বলছে সবসময় সেটা সঠিক নয়। এবং বাল গঙ্গাধর তিলক এতদিন অবধি জেলে বন্দী ছিলেন এবং 1914 খ্রিস্টাব্দের জুন মাসে তিনি জেল থেকে ছাড়া পান। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই তিনি এসে নেতৃত্ব গ্রহণ করেন। তিনি একজন ইনবর্ন লিডার ছিলেন এবং তিনি জেল থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি একটা কোনো আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন এবং তার একটা ফলস্বরূপ এই হোম রুল আন্দোলন। এবং অ্যানি বেসান্ত, যিনি এই হোম রুল লিগের আরেকজন প্রতিষ্ঠাতা, ইনি নিজেও একজন আইরিশ ব্যক্তি ছিলেন, আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন। অতএব তিনি আয়ারল্যান্ডের আন্দোলন সম্পর্কে অবগত ছিলেন। তিনি জানতেন যে এই আয়ারল্যান্ডে এরকম একটা আন্দোলন হয়েছিল, হোম রুল আন্দোলন, যে আন্দোলনে আয়ারল্যান্ডবাসী জয়লাভ করেছিল। সেইটা যদি ভারতে করা যায় তাহলে ভারতেরও জয়ের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাদের যে ডিমান্ড সেটা হচ্ছে স্বায়ত্তশাসন, সেটা পাওয়া যেতে পারে। সেই কারণে তিনি এই হোম রুল লীগ ভারতে চালু করেছিলেন। তো এইগুলো হচ্ছে কারণ কেন ভারতে হোম রুল লীগ হয়েছিল। এবার হচ্ছে আমরা সেই লিগে চলে আসবো যেগুলো এই সময় প্রতিষ্ঠা হয়েছিল। দুটো লীগ এই সময় প্রতিষ্ঠা হয়েছিল, সেই সম্পর্কে একটু জানবো। প্রথমে বলা হচ্ছে দ্য বোথ তিলক অ্যান্ড বেসান্ত রিয়েলাইজ দ্যাট দ্য সেকশন অফ এ মডারেট ডমিনেটেড কংগ্রেস as well as full cooperation of the extremist was essential for the movement to succeed.
বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত এরা দুজনেই বুঝেছিলেন যে কংগ্রেসের মধ্যে এই সময় নরমপন্থী লিডারদের প্রভাব রয়েছে। মেনলি এই সময় কংগ্রেস যারা চালায় তারা সকলেই নরমপন্থী। এবার সেই কংগ্রেস থেকে যদি হোম রুল লীগের মতো একটা আন্দোলনকে পাস করাতে হয়, তাহলে চরমপন্থীদের সেখানে কিছু করতে হবে, চরমপন্থীদের ক্ষমতায় আসতে হবে, বা চরমপন্থীরা কংগ্রেসে ভালো জায়গায় যদি না যায় তাহলে কোনোদিনই তারা পাস করাতে পারবে না। নরমপন্থীরা কোনোদিনই এরকম আন্দোলন, বিশেষত বিশ্বযুদ্ধের সময় পাস করাবে না। তো সেই কারণে 1914 খ্রিস্টাব্দের যে কংগ্রেসের সেশন হয়, অধিবেশন হয়, সেখানে মডারেট এবং এক্সট্রিমিস্ট মানে হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে একটা চুক্তি বা মত পার্থক্য দূর করার চেষ্টা করেন অ্যানি বেসান্ত এবং তিলক। তারা বুঝেছিলেন যে যদি এই দুটো দলকে একত্রিত না করা যায় তাহলে হোম রুল লীগ ভারতে সম্ভব নয়। By early 1915, Annie Besant had launched a campaign to demand self-government for India. তো 1915 খ্রিস্টাব্দের প্রথম থেকেই অ্যানি বেসান্ত ডিমান্ড করতে শুরু করেন যে ভারতকে স্বায়ত্তশাসন দিতে হবে, এবং তার জন্য তিনি প্রচার বা সভা এই সমস্ত জিনিসগুলো শুরু করেন। এবং তিনি বলেন যে যুদ্ধ শেষ হলেই দিতে হবে, যুদ্ধ যেটা চলছে সেটা শেষ হলে দিতে হবে, এখনই দিতে হবে না, কিন্তু যুদ্ধ শেষ হলে ব্রিটিশদের একটা স্বায়ত্তশাসন দিতে হবে। এবং তিনি তার যে মত বা তিনি তার এই আন্দোলন প্রচার করতেন একটা পত্রিকার মাধ্যমে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই পত্রিকার নাম কমনওয়েলথ। এই কমনওয়েলথ পত্রিকা এবং তার সঙ্গে আরো একটা পত্রিকা যেটার নাম হচ্ছে নিউ ইন্ডিয়া, এই দুটো পত্রিকা অ্যানি বেসান্তের নিজের পত্রিকা ছিল, এবং এই দুটোর মাধ্যমে তিনি তার যে মতবাদ, তার এই আন্দোলন, সেটা প্রচার করতেন যে ভারতের জন্য সেলফ গভর্নমেন্ট, স্বায়ত্তশাসন কেন দরকার এবং স্বায়ত্তশাসন পাওয়ার কিভাবে মানে ব্রিটিশদের দিতে হবে, সেই সমস্ত জিনিসগুলো তিনি প্রচার করতেন। প্লাস তিনি পাবলিক মিটিং করতে শুরু করেন, কনফারেন্স করতে শুরু করেন, যাতে সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হতে পারে। অতএব এই আন্দোলনটা শুরু হওয়ার এটা বলতে পারো আগের অবস্থা। এইভাবে তিনি মানুষের মধ্যে এই হোম রুল লীগটাকে প্রচার করতে শুরু করেন। এরপরে শুরু হবে সেই অরিজিনাল হোম রুল লীগ। 1915 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে ফাইনাল সভা হয়, প্রতি বছরই ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি কংগ্রেসের এই সময় অধিবেশনগুলো হতো। তো 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেসের যে অধিবেশনটা হয়, সেই অধিবেশনে এসে ফাইনালি তিলক এবং অ্যানি বেসান্ত কিছুটা সাকসেস পান। এর আগের থেকে দেখলাম যেটা 1914 খ্রিস্টাব্দের যে সভাটা হয়েছিল, সেখান থেকেই তারা চেষ্টা করছেন এক্সট্রিমিস্ট এবং মডারেটদের মধ্যে একটা সহযোগিতার পরিবেশ তৈরি করার। সেটার ফাইনালি 1915 খ্রিস্টাব্দে গিয়ে কিছুটা সাকসেস তারা দুজন পান, এবং এই সময় এক্সট্রিমিস্টরা কংগ্রেসের মধ্যে ঢোকার অধিকার আবার পেয়ে যায়। এবং এক্সট্রিমিস্টরা এতদিন অব্দি কংগ্রেসের মেনলি বাইরেই ছিল, তো সেই সময় এসে তারা কংগ্রেসে প্রবেশের অধিকার পেয়ে যায়। কিন্তু অ্যানি বেসান্ত এবং তিলকের মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে হোম রুল লীগ যে আন্দোলন, সেটাকে পাস করিয়ে নেওয়া, সেইটা সফল হয় না। কংগ্রেস হোম রুল লীগ এটাকে পাস করেন। এবার তোমাদের কাছে প্রশ্ন আসবে যে হঠাৎ কংগ্রেসের পাস করানোর কি দরকার? এরা বালগঙ্গাধর তিলক বা অ্যানি বেসান্ত নিজেরাই করতে পারে, নিজেরাই এই আন্দোলন করতে পারতো। কংগ্রেসের কাছ থেকে পাস করানোর জন্য এরা এতটা উঠে পড়ে লেগেছিল কেন? তার উত্তর হচ্ছে কংগ্রেস এই সময় সব থেকে বড় পার্টি। এই সময় যতই ভারতের মানুষ রাজনৈতিকভাবে আগের থেকে বেশি শিক্ষিত হোক না কেন, যতই একটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হোক না কেন, এখনো পর্যন্ত কিন্তু এইরকম পরিস্থিতি তৈরি হয়নি যে কেউ একটা আন্দোলন করবে, সেইটাতে দলে দলে মানুষ অংশগ্রহণ করবে। কংগ্রেসের কথা এইখানে এই সময় এখনো পর্যন্ত একটা বড় কথা ছিল। তো কংগ্রেস যদি কোনো একটা আন্দোলন বলে যে আমরা হোম রুল লীগ পাস করছি, তাহলে সাধারণ মানুষ বেশি করে এই আন্দোলনে অংশগ্রহণ করবে, অনেক বেশি মানুষ এই আন্দোলনে যোগদান করবে। সেই উদ্দেশ্যেই এই তিলক এবং অ্যানি বেসান্ত বারে বারে চাইছিলেন যে হোম রুল লীগ যেন কংগ্রেসে পাস হয়। তো কংগ্রেস এটা পাস করে না। তো ফাইনালি যখন কংগ্রেস এই আন্দোলন পাস করতে চায় না, তখন বেসান্ত এবং
বাল গঙ্গাধর তিলক তারা ঠিক করেন যে কংগ্রেসের বাইরে থেকে উইদাউট কংগ্রেসকে নিয়ে তারা আন্দোলন শুরু করবেন। Not willing to wait for too long, Besant laid the condition that if the Congress did not implement its commitments, she would be free to set up her new league. তো তিনি এটা বলেন, ঘোষণা করেন, যদি কংগ্রেস তার যে আন্দোলন সেটাকে অ্যাপ্রুভ না করে বা তাতে সাপোর্ট না করে, তাহলে অ্যানি বেসান্ত নিজে থেকেই তারা মানে নিজেই এই আন্দোলন শুরু করে দেবেন। এবং ফাইনালি তিনি সেটা করেনও, কারণ কংগ্রেসের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। ওকে, এবারই এই লিগগুলো শুরু হবে, প্রতিষ্ঠা হবে। সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের মধ্যে আসা উচিত সেটা হচ্ছে দুটো কেন লিগ তৈরি হলো? অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুজনে একত্রিতভাবে একটাই হোম রুল লিগ প্রতিষ্ঠা করতে পারতেন, কেন তারা দুজনে দুটো লিগ প্রতিষ্ঠা করেছিলেন? এর কারণ সেটা অ্যানি বেসান্তই বলছেন। অ্যানি বেসান্ত বলছেন যে কিছু সাপোর্টার যারা তিলকের ছিল তারা বেসান্তকে পছন্দ করতো না, কিছু অ্যানি বেসান্তের সাপোর্টার ছিল, ফলোয়ার ছিল যারা তিলককে পছন্দ করতো না। এরকম লোক সব জায়গাতেই থাকবে, কেউ কাউকে পছন্দ করবে, কেউ কাউকে পছন্দ করবে, এটা স্বাভাবিক ঘটনা। এবার যাতে এর মধ্যে কনফিউশন না হয় তাই তারা সেপারেট এই আন্দোলনটা শুরু করেছিল। ওকে, এটা অ্যানি বেসান্তের নিজের বক্তব্য, অ্যানি বেসান্ত নিজেই বলেছেন এটা। তো প্রথম হচ্ছে তিলকের হোম রুল লীগ। তিলক set up his Indian Home Rule League in April 1916. 1916 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বাল গঙ্গাধর তিলক এই ইন্ডিয়ান হোম রুল লিগ এটা প্রতিষ্ঠা করেন। তিলক হেল্ড হিজ ফার্স্ট হোম রুল মিটিং ইন বেলগ্রাম। এটা ইম্পর্টেন্ট যে তিলকের যে হোম রুল লিগটা ছিল তাদের প্রথম মিটিং হয় বেলগ্রামে। বেলগ্রামে এই প্রথম মিটিংটা হয় এবং পুনা ছিল হচ্ছে এই হোম রুল লিগের হেডকোয়ার্টার, সদর দপ্তর ছিল পুনা বা পুনে, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। এবং এই হোম রুল লিগ তিলক যেটা প্রতিষ্ঠা করেন সেটা কোথায় কোথায় কাজ করত, কোন কোন জায়গায় তারা অ্যাক্টিভ ছিল? মহারাষ্ট্র, পুরো মহারাষ্ট্রে তারা কাজ করতো, শুধুমাত্র বম্বে বাদ দিয়ে। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বম্বেতে কিন্তু মহারাষ্ট্রের বাকি পুরো অংশে তিলকের হোম রুল লিগ কাজ করতো, কিন্তু বম্বেতে করতো না। বম্বেতে করতো অ্যানি বেসান্তের হোম রুল লিগ। ক্লিয়ার? এই জায়গাটা কনফিউজ হবে না। পুরো মহারাষ্ট্রে হোম রুল লিগ মানে ইন্ডিয়ান হোম রুল লিগ যেটা বাল গঙ্গাধর তিলক প্রতিষ্ঠা করেছিলেন সেইটা কাজ করতো শুধুমাত্র বম্বেকে বাদ দিয়ে। এছাড়া কর্ণাটক এবং সেন্ট্রাল প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স বলতে আজকে যেটাকে উত্তরপ্রদেশ আমরা বলি, সেন্ট্রাল প্রভিন্স, সরি মধ্যপ্রদেশ যেটাকে বলি সেন্ট্রাল প্রভিন্স, সেটাকে বলা হতো। ঠিক আছে, সেই সময় সেন্ট্রাল প্রভিন্স বলতে বোঝানো হতো মধ্যপ্রদেশ, আর ইউনাইটেড প্রভিন্স বলতে বোঝানো হতো উত্তরপ্রদেশ। তো সেন্ট্রাল প্রভিন্স এবং বেরার এই অঞ্চলে তিলকের হোম রুল লিগ কাজ করত। টোটাল এটার 6টা ব্রাঞ্চ ছিল, 6 ব্রাঞ্চ। ইট হ্যাড 6 ব্রাঞ্চ অ্যান্ড দ্য ডিমান্ডস ইনক্লুড স্বরাজ্য। এদের ডিমান্ড কি ছিল? এই হোম রুল লিগের ডিমান্ড ছিল সেম, দুটো হোম রুল লিগের ডিমান্ড, এদের আন্দোলন পদ্ধতি, বাকি সমস্ত কিছু সেম ছিল। ইভেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্তের মধ্যে যোগাযোগ ছিল, তারা দুজনে একত্রিতভাবে সমস্ত কাজকর্ম করতেন, পরিচালনা করতেন, কিন্তু শুধু দুটো আলাদা ছিল এবং দুটো আলাদা জায়গায় কাজ করতো। এই বাদ দিয়ে আর এই দুটো হোম রুল লিগের মধ্যে আলাদা কোনো তফাৎ নেই। তো এদের মেন ডিমান্ড ছিল হচ্ছে স্বরাজ্য। স্বরাজ্য বলতে স্বরাজ একই জিনিস, আর অন্যান্য যে ডিমান্ড গুলো প্রত্যেকের ছিল সেগুলোই। আর অ্যানি বেসান্তের যে লিগটা ছিল সেটা প্রতিষ্ঠিত হয় 1916 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। অতএব সরি, এখানে ছিলাম, 1916 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে এটা প্রতিষ্ঠা হয়। অর্থাৎ বাল গঙ্গাধর তিলকের হোম রুল লিগের কিছুদিন পরে অ্যানি বেসান্তের হোম রুল লিগ প্রতিষ্ঠা হয়। ওটা হয়েছিল এপ্রিলে, এটা হচ্ছে সেপ্টেম্বরে। এই হোম রুল লিগের নাম হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লিগ। এটার নাম কি ছিল? এটার নাম হচ্ছে ইন্ডিয়ান হোম রুল লিগ, আর এটার নাম হচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লিগ বা শুধু হোম রুল লিগ, এটার একই বলতে পারো, অল ইন্ডিয়া হোম রুল লিগ এটার এই অর্গানাইজেশনটার নাম ছিল। এরা কাজ করতো ম্যাড্রাসে, ম্যাড্রাস যেটা আজকে চেন্নাই নামে, চেন্নাই ম্যাড্রাস, আর তারপরে হচ্ছে বাকি ইন্ডিয়া,
পুরো বাকি সমস্ত জায়গাতে বম্বে সিটি, বম্বেতে দেখলাম আমরা ওই হোম রুল লীগটা কাজ করছে না, সেই বম্বেতে ওই হোম রুল লীগটা কাজ করতো। এক কথায় মনে রাখতে পারো যে তিলকের হোম রুল লীগ যে জায়গায় কাজ করতো সেইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় অ্যানি বেসান্তের হোম রুল লীগ কাজ করতো। ক্লিয়ার? এইটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই যে বম্বেতে কোন হোম রুল লীগ কাজ করতো। বম্বেতে করতো অ্যানি বেসান্তের হোম রুল লীগ। ক্লিয়ার? নেক্সট, এদের ব্রাঞ্চের সংখ্যা অনেক বেশি ছিল, 200টা ব্রাঞ্চ ছিল। অ্যানি বেসান্তের যে হোম রুল লীগ তাতে 200টা ব্রাঞ্চ ছিল অ্যান্ড লুজলি অর্গানাইজড অ্যাজ কম্পেয়ার টু তিলকস হোম রুল লীগ অ্যান্ড জর্জ অরুন্ডেল অ্যাজ দ্য অর্গানাইজিং সেক্রেটারি। এই নামটা ইম্পর্টেন্ট। অ্যানি বেসান্তের যে হোম রুল লীগ তার সেক্রেটারি ছিলেন জর্জ অরুন্ডেল। ক্লিয়ার? আর অরুন্ডেল ছাড়াও এইখানে বিশেষ গুরুত্বপূর্ণ পদে ছিলেন হচ্ছে বিডব্লিউ ওয়াডিয়া এবং সিপি রামাস্বামী আইয়ার। এদের নামগুলো ইম্পর্টেন্ট, একটু মনে রেখো। তো ওয়াডিয়া এবং রামাস্বামী আইয়ার এরাও এই হোম রুল লীগটার মেন লিডাররা ছিলেন। ওকে, এবার হচ্ছে হোম রুল লীগের প্রোগ্রাম, এরা কি কাজ করতো। এদের কাজ এবং চরমপন্থীদের যে আন্দোলন এক্স্যাক্টলি সেম, যেটা একটু অনেক আগে থেকেই বলছি। প্রথম কাজ হচ্ছে ক্যাম্পেইন করা। ক্যাম্পেইন মানে হচ্ছে সভা, ভাষণ দেওয়া, বিভিন্ন জায়গাতে লেখা, তারপর হচ্ছে জনসভা করা। এইগুলোর উদ্দেশ্য কি? এইগুলোর উদ্দেশ্য হচ্ছে স্বায়ত্ত শাসন অ্যাকচুয়ালি কি, স্বায়ত্ত শাসন কেন জরুরি, বা কিভাবে আমরা স্বায়ত্ত শাসন পেতে পারি, এই সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষা দেওয়া। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য এই ক্যাম্পেইনগুলো করার। তো এই উদ্দেশ্যে বা অন্যান্য কাজে এগুলো পলিটিক্যাল এডুকেশন বলতে পারো এক কথায়। তো এই পলিটিক্যাল এডুকেশন সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়া, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, তাদেরকে বোঝানো, এর জন্য মিটিং করা, তারপর হচ্ছে স্টুডেন্ট ছাত্রদের অর্গানাইজ করা। কারণ এই সময় লিডাররা বুঝে গেছিলেন যে স্টুডেন্টরা একটা বড় ফোর্স, তারা একটা বড় অংশ যে কোনো আন্দোলনের। তো সেই স্টুডেন্টদেরকে পলিটিক্সের মধ্যে আনা এবং তাদেরকে অর্গানাইজ করা। নিউজ পেপার বা সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন কথা ছড়িয়ে দেওয়া, এই সম্পর্কে, স্বায়ত্ত শাসন সম্পর্কে কথা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা। প্যাম্পলেট, পোস্টার ইত্যাদির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো যে আমাদের কেন এই স্বায়ত্ত শাসন দরকার। আর স্বায়ত্ত শাসন, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে ব্রিটিশদের কাছে বারংবার স্বায়ত্ত শাসনের দাবি করে যাওয়া। ওকে, যত মানুষ একসাথে মিলে স্বায়ত্ত শাসনের দাবি করবে তত ব্রিটিশদের উপর চাপ বাড়বে, তাহলে তারা স্বায়ত্ত শাসন দিতে রাজি হবে। এই হচ্ছে মেন উদ্দেশ্য। ওকে, এছাড়াও কালেক্টিং ফান্ডস, কারণ এই সমস্ত করতে, সভা সমিতি করতে হোক বা অর্গানাইজ করতে হোক, নিউজ পেপারে ছাপাতে হোক, টাকা লাগবে। তার জন্য টাকা জোগাড় করা, সোশ্যাল ওয়ার্ক করা, এই সমস্তগুলো হচ্ছে এদের উদ্দেশ্য ছিল। এবং এই সময় 1917 খ্রিস্টাব্দে রাশিয়ান রেভলিউশন হয়, রাশিয়ায় বিদ্রোহ হয়। রাশিয়ার রেভলিউশন যেটা, সেটারও একটা প্রভাব হোম রুল লীগে পড়েছিল, পজিটিভ প্রভাব হোম রুল লীগের ওপর পড়েছিল। হোম রুল লীগে কারা জয়েন করেছিলেন? প্রথমে যারা লিডার ছিলেন তাদের কথা তো দেখলাম। এছাড়াও অনেকজন ইম্পর্টেন্ট লিডার এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যেমন মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই, চিত্তরঞ্জন দাস, কে এম মুন্সি, বি চক্রবর্তী, সৈফুদ্দিন কিচলু, মদন মোহন মালব্য, মোহাম্মদ আলী জিন্না, এনার নাম আগেই দেখে এলাম, তেজ বাহাদুর সুপ্রু এবং লালা লাজপত রায় তো ছিলেনই, তিনি তো থাকবেনই, কারণ তিনি বাল গঙ্গাধর তিলকের সবসময়ের সঙ্গী ছিলেন লালা লাজপত রায়। তো এরা ছিলেন। তো এই নামগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অনেকেই নরমপন্থী রয়েছেন। তো নরমপন্থীরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারাও এখানে অংশগ্রহণ করেছিল। তো এটা এই শুধুমাত্র চরমপন্থী আন্দোলন ছিল না। তো যাদের নাম আমরা দেখলাম তারা যথেষ্ট বড় বড় সব লিডার। যদিও এখন জওহরলাল নেহরু অতটা এখনো ফেমাস লিডার হয়ে ওঠেননি, কিন্তু চিত্তরঞ্জন দাস বা সৈফুদ্দিন কিচলু, মদন মোহন মালভিয়া, এরা যথেষ্ট বড় বড় লিডার। তো তারা বিশেষ বিশেষ পজিশন পায় এই দুটো হোম রুল লিগে। মোহাম্মদ আলী জিন্নাহ বম্বে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিতেন। আর বম্বেতে
তোমরা জানো যে অ্যানি বেসান্তের যে হোম রুল লীগ সেটা প্রতিষ্ঠিত হয়েছিল, তো সেই লীগের আন্ডারে মোহাম্মদ আলী জিন্নাহ বোম্বে ডিভিশনে কাজ করতেন বা তিনি সেখানকার প্রধান ছিলেন। মেনি অফ দ্য মডারেট কংগ্রেসম্যান হু ওয়ার disillusioned with Congress inactivity, and some members of Gokhale's Servant of India Society also joined the agitations. কংগ্রেসের বেশ কিছু লিডার, কংগ্রেসের বেশ কিছু মেম্বার যারা কংগ্রেস কেন এই সময় কাজ কোনো করছে না, কোনো আন্দোলন তারা করছে না, সেই জন্য যারা বিরক্ত হয়ে গেছিলেন বা যারা তার এটার প্রতিবাদ করেছিলেন, তারা এসে এই হোম রুল লীগে আন্দোলনে জয়েন করেছিলেন। ইভেন গোখলের যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জি.কে. গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে, ইনি একটা অর্গানাইজেশন খুলেছিলেন যেটার নাম সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। এই সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির যারা মেম্বার ছিল তারাও সকলে এসে এই হোম রুল লীগে অংশগ্রহণ করে। কিন্তু অন্যদিকে অ্যাংলো ইন্ডিয়ানরা, মুসলিমদের মধ্যে থেকে অনেকে বা সাউথ ইন্ডিয়ান যারা ব্যক্তিরা ছিল, যারা ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বাদে অন্যান্য যারা সাধারণ মানুষ ছিল, অন্যান্য কাস্টের যারা মানুষ ছিল, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। অ্যাংলো ইন্ডিয়ানরা, মুসলিমদের মধ্যে অনেকে, সবাই নয়, দেখলাম আমরা মোহাম্মদ আলী জিন্নাহ এই আন্দোলনে রয়েছেন, তো অনেক মুসলিম এখানে অংশগ্রহণ করেছিলেন, আবার অনেকে এতে অংশগ্রহণ করেননি। আবার নন ব্রাহ্মণ যারা, সাউথ ইন্ডিয়ান নন ব্রাহ্মণ, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার যারা অব্রাহ্মণ ব্যক্তিরা ছিল, তারাও অংশগ্রহণ করেনি, কারণ তারা মনে করেছিল যে এই আন্দোলনটা ব্রাহ্মণদের আন্দোলন ছিল বা এই আন্দোলনটা একটা আপার কাস্টের আন্দোলন ছিল। হিন্দু আর মুসলিমরা মনে করেছিল এটা হিন্দুদের আন্দোলন ছিল। অ্যাকচুয়ালি এরকম কিছু ব্যাপার ছিল না, কিন্তু এরকম প্রচারিত হয়ে যায়, তো সেই কারণে তারা এতে অংশগ্রহণ করেনি। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট কি করলো। আমরা সবার দিক থেকে দেখলাম তারা কে কে কি করেছে ইত্যাদি। ব্রিটিশ গভর্নমেন্ট এটার বিরুদ্ধে কি করে বা এইটার ওপর তারা কি কাজ করে। গভর্নমেন্টের একটাই উদ্দেশ্য, যে করে হোক আন্দোলন বন্ধ করা, এবং তারাও সেই রকমই কাজ করে। The government came down with severe repression, especially in Madras, where the students were prohibited from attending political meeting. Government সমস্ত মিটিং মিছিল বন্ধ করার সব সময় চেষ্টা করে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট। এখানেও যখন এই আন্দোলনটা তীব্রভাবে ছড়িয়ে পড়ছিল, তখন তারা এগিয়ে আসে এবং বিভিন্ন জায়গাতে সভা সমিতি বন্ধ করে দেয়, বিশেষত ম্যাড্রাসে খুব এই আন্দোলনটা ভালো ছড়িয়ে পড়েছিল। ম্যাড্রাসে স্টুডেন্ট যারা ছিল তারা এতে খুব অংশগ্রহণ করেছিল, তো তাদের পাবলিক মিটিং, পলিটিক্যাল মিটিং এ অংশগ্রহণ করা তারা বন্ধ করে দেয়। এ কেস ওয়াজ instituted against Tilak, which was however resented by High Court. বালগঙ্গাধর তিলকের বিরুদ্ধে একটা মামলা করা হয়, যদিও সেই মামলার কোনো ভিত্তি ছিল না, হাইকোর্ট থেকে সেটাকে বাতিল করে দেওয়া হয়, কিন্তু তার বিরুদ্ধে একটা মামলা করা হয় যাতে সেই মামলায় সে দোষী সাব্যস্ত হয় এবং তাকে গ্রেফতার করা যায়। তিলক ওয়াজ ব্যারেড ফ্রম এন্টারিং দ্য পাঞ্জাব অ্যান্ড দিল্লি। পাঞ্জাব এবং দিল্লিতে বালগঙ্গাধর তিলকের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। তো এইগুলো গভর্নমেন্ট এইভাবে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করেছিল বা কমানোর চেষ্টা করেছিল। 1917 খ্রিস্টাব্দের জুন মাসে অ্যানি বেসান্ত এবং তার সঙ্গে বিপি ওয়াদিয়া এবং জর্জ অরুন্ডেল, এদের সকলকে গ্রেফতার করে নেওয়া হয়, কারণ এরা মেন লিডার ছিল। তাদেরকে এখানে গ্রেফতার করা হচ্ছে জুন 1917 খ্রিস্টাব্দে। আর এই ঘটনা যখন ঘটে, আরো বেশি করে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে বা আরো তীব্র হয়, কারণ এরা এই সময় খুব পপুলার হয়ে যায়। এই আন্দোলনটা যথেষ্ট পপুলার হয়েছিল ভারতে, এবং যেহেতু এদেরকে গ্রেফতার করা হয়েছে, তখন সাধারণ মানুষ খুব বেশি এই আন্দোলনে জড়িয়ে পড়ে এবং তারা প্রতিবাদ করতে শুরু করে। শুধু সাধারণ মানুষের মধ্যে থেকে নয়, যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিল তাদের মধ্যে থেকেও এই সময় প্রতিবাদ আসে, যেমন সুব্রমণিয়া আইয়ার এই প্রতিবাদে, অ্যানি বেসান্তকে গ্রেপ্তারের প্রতিবাদে তিনি তার স্যার উপাধি ত্যাগ করেন, নাইটহুড ত্যাগ করেন। এবং নাইটহুড মানে হচ্ছে স্যার উপাধি দেওয়া হতো, যার নাইটহুড উপাধি রয়েছে, মানে নাইটহুড যে পাবে তার নামের সঙ্গে স্যার যোগ হয়। তো সেই সুব্রমণিয়া আইয়ার তার স্যার উপাধি ত্যাগ করেন বা নাইটহুড ত্যাগ করেন। আর
বাল গঙ্গাধর তিলক এগিয়ে আসেন, তিনি প্রতিবাদ করেন প্যাসিভ রেজিস্ট্যান্স। এই জিনিসটা আমরা গান্ধীজির সময় ভালোভাবে বুঝবো যে এই প্যাসিভ রেজিস্ট্যান্স জিনিসটা কি। তো প্যাসিভ রেজিস্ট্যান্স তিনি শুরু করেন। তো ফাইনালি এই সমস্ত চাপে অ্যানি বেসান্তকে ব্রিটিশ সরকার ছেড়ে দিতে বাধ্য হয় 1917 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে, তাকে জেল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়। ওকে, এই হচ্ছে এই আন্দোলনের বিশেষ কিছু জায়গা। এবার আমরা ফাইনালি দেখে নেবো যে এই আন্দোলনটা কেন 1919-এর পর থেকে আস্তে আস্তে স্থিমিত হয়ে গেল। হোয়াই দ্য অ্যাজিশন ফেডেড আউট বাই 1919। 1919 খ্রিস্টাব্দের পর থেকে এই আন্দোলনটা কেন স্থিমিত হয়ে গেল। তো একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার যে হোম রুল আন্দোলন কিন্তু খুব বেশি দিন চলেনি। 1919 খ্রিস্টাব্দের মধ্যেই এই আন্দোলনটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে দেয়ার ওয়াজ এ ল্যাক অফ এফেক্টিভ অর্গানাইজেশন। যতই এরা এরকম দুটো হোম রুল লিগ বানাক, তাদের অনেক ব্রাঞ্চ বানাক, কিন্তু তাও একটা এফেক্টিভ অর্গানাইজেশন তৈরি হওয়ার ব্যাপার মানে একটা এফেক্টিভ অর্গানাইজেশন তারা তৈরি করে উঠতে পারেনি। যতটা কংগ্রেস সফল ছিল, কংগ্রেসের যে অর্গানাইজেশন সেটা অনেক বেশি সফল ছিল। কংগ্রেসের সেই জন্যই তারা বারে বারে চেয়েছিল কংগ্রেসের কাছ থেকে এই আন্দোলনটাকে অ্যাপ্রুভ করিয়ে নিতে। যাই হোক, সেটা হয়নি, কিন্তু তাদের অর্গানাইজেশনে একটু প্রবলেম অবশ্যই ছিল। সেকেন্ড হচ্ছে 1917-18 খ্রিস্টাব্দে কমিউনাল রায়ট হয় ভারতে। কমিউনাল রায়ট হয়, কমিউনাল রায়ট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা, যার ফলে মূল যে ফোকাস আন্দোলন থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাতে চলে যায়। সেটাও একটা কারণ এই আন্দোলনটা ধীরে ধীরে স্থিমিত হতে থাকে। এবং আরো একটা বড় কারণ 1919 খ্রিস্টাব্দে তোমরা জানো একটা ভারত শাসন আইন পাস হয়, যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। এবং মডারেট লিডার যারা নরমপন্থী লিডার যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল, কারণ সেই সময় ব্রিটিশরাও কিছু দিচ্ছিল না, কংগ্রেসও কোনো কাজ করছিল না, তারা বাধ্য হয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছিল। কিন্তু তারা যখন জানতে পারে যে 1919 খ্রিস্টাব্দে একটা ভারত শাসন আইন আসতে চলেছে, তখন তারা ধীরে ধীরে এই আন্দোলন থেকে পিছিয়ে যেতে থাকে, এই আন্দোলন ছেড়ে বেরিয়ে যেতে থাকে। কারণ তারা মনে করেছিল যে 1919-এর যে ভারত শাসন আইন তাতে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং তাদের যেটা উদ্দেশ্য প্রতিবার তারা এটাই চেয়েছিল যে কিছু একটা মানে কিছু সুযোগ সুবিধা ভারতীয়দের দেওয়া হবে, ভারতীয়দেরকে ব্রিটিশ শাসনের মধ্যে আনা হবে, এরকম কিছু দেওয়া হবে বলে আশা করেছিল 1919 খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে। তার ফলে অনেকে এই আন্দোলন থেকে পিছিয়ে গেছিল, বেরিয়ে গেছিল, যার ফলে এরপর থেকে আস্তে আস্তে এই আন্দোলনটা স্থিমিত হতে থাকে। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স যে কনসেপ্টটা, এই জিনিসটা যখনই শুরু হয় তখন মডারেট যারা লিডার ছিল তারা এই আন্দোলন ছেড়ে বেরিয়ে যায়। কারণ এই রেজিস্ট্যান্স বা এইরকম ধরনের আন্দোলন নরমপন্থীরা করতো না, তারা এই আন্দোলনের বিরোধী ছিল। যখনই এই আন্দোলনটা শুরু করছেন বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্তের গ্রেফতার হওয়ার কারণে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে চলে আসে, কারণ তারা এটাকে সাপোর্ট করেনি। ওকে, তো সেপ্টেম্বর 1918 থেকে আস্তে আস্তে নরমপন্থী যারা লিডার ছিল তারা বেরিয়ে পড়ে। আর যতই নরমপন্থী লিডাররা থেকে নরমপন্থীদের থেকে চরমপন্থীদের এই সময়ে ফলোয়িং অনেক বেশি ছিল, তাদের কথা মানুষ অনেক বেশি শুনতো, তা সত্ত্বেও তাদের নরমপন্থী লিডারদের একটা গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামে রয়েছে, আগেই আমরা দেখে এসেছি। তো তারা যখন সরে যায় আস্তে আস্তে এই আন্দোলনটা নেতৃত্বহীন হতে থাকে, এবং সেই সঙ্গে এই আন্দোলনটা স্থিমিত হতে থাকে। এবং ফাইনালি যেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এটা জুলাই 1918 খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়, এবং এটা একটা বড় কারণ এই আন্দোলনটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এর কারণ হচ্ছে এই আন্দোলনের মুখ্য যে প্রবক্তা অর্থাৎ অ্যানি বেসান্ত, তিনি নিজেই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে সাপোর্ট করেছিলেন। ওকে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনকে তিনি নিজেই সাপোর্ট করেছিলেন, অতএব তিনি আস্তে আস্তে এই আন্দোলনটা উইথড্র করতে শুরু করেন, এবং তার সঙ্গে সঙ্গে এই আন্দোলনটা স্থিমিতও হতে শুরু করে। মেন যিনি লিডার তাদের মধ্যে একজন যদি এটা বন্ধ করে দেন, অটোমেটিক্যালি এই আন্দোলনটা স্থিমিত হয়ে যেতে শুরু করে, এটা একটা মেন কারণ ছিল। এবং
আর একজন যে লিডার, একজন দেখলাম ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন, এই আন্দোলন থেকে উইথড্র করছেন, অন্য একজন লিডার যার নাম হচ্ছে তিলক, সেকেন্ড যিনি ইম্পর্টেন্ট লিডার এই আন্দোলনে, তাকে চলে যেতে হয় বিদেশে 1918 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। তাকে চলে যেতে হয় একটা মামলার কারণে বিদেশে। তো একদিকে অ্যানি বেসান্ত আন্দোলন থেকে উইথড্র করছেন, অন্যদিকে বালগঙ্গাধর তিলককে চলে যেতে হয়েছে ইংল্যান্ডে। এই কারণে এই আন্দোলনটা পুরোপুরি নেতৃত্ববিহীন হয়ে পড়ে এবং এক সময় এই আন্দোলনটা বন্ধ হয়ে যায়। এবং ফাইনালি গান্ধীজি, এইবার থেকে গান্ধীজি ধীরে ধীরে পলিটিক্সে, ভারতের পলিটিক্সে অ্যাক্টিভ হতে শুরু করবেন। এবং গান্ধীজি যখন থেকে পলিটিক্সে অ্যাক্টিভ হতে শুরু করেছেন ভারতে, অটোমেটিক্যালি গান্ধীজির ফ্যান ফলোয়িং বা গান্ধীজির আন্দোলনের সাপোর্ট অনেক বেশি বেড়ে গেছিল, যার ফলে অন্যান্য যে আন্দোলনগুলো ছিল সেটা সমস্তগুলো স্থিমিত হয়ে গেছিল। সে নরমপন্থীদের আন্দোলন হোক বা যেগুলো উগ্র জাতীয়তাবাদী হোক, সমস্ত আন্দোলনের থেকে গান্ধীজির আন্দোলন অনেক বেশি পপুলার ছিল। এটা তোমাদের সকলকেই মানতে হবে। যতই তার আন্দোলনের অনেক সমালোচনা অনেকেই করে, কিন্তু তার আন্দোলনে মানে জনগণের যে যোগদান সেটা অনেক বেশি ছিল এবং তিনি অনেক বেশি পপুলার ছিলেন। এবং গান্ধীজি যখন থেকে রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করেন, বাকি সমস্ত আন্দোলন আস্তে আস্তে স্থিমিত হয় এবং এই হোম রুল লীগও তার মধ্যে একটা পড়ে যাচ্ছে। ওকে, তো 1920 খ্রিস্টাব্দে ফাইনালি গান্ধীজি এই অল ইন্ডিয়া হোম রুল লীগকে মেনে নেন যে তার সঙ্গে কংগ্রেস পার্টনারশিপ করবে। অল ইন্ডিয়া হোম রুল লীগ বা হোম রুল লীগের সঙ্গে ভারতীয় কংগ্রেস অ্যাড হয়ে যায়, মানে দুটো একত্রে অ্যাড হয়ে যায়। এবং অল ইন্ডিয়া হোম রুল লীগের নাম চেঞ্জ করে গান্ধীজি রাখেন স্বরাজ্য সভা। ঠিক আছে, এই নামটা ইম্পর্টেন্ট, স্বরাজ্য সভা নাম রাখেন হোম রুল লীগের। এবং ফাইনালি এই হোম রুল লীগ এটা কংগ্রেসের সঙ্গে মিশে যায়। এইভাবে হোম রুল লীগ আস্তে আস্তে শেষ হয়ে যায়। ক্লিয়ার? এবার হচ্ছে পজিটিভ গেমস। এই হোম রুল লীগ অ্যাকচুয়ালি এর প্রভাব ভারতের কি পড়েছিল বা এটার পজিটিভ গেম কি হয়েছিল। The Home Rule League and the associated activities had some positive effect and contributed to the fresh direction that the freedom struggle was to take in the কামিং ইয়ার। তো এই আন্দোলনটা হোম রুল লীগ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কাজগুলো এরা করেছিল, যে আন্দোলনগুলো করেছিল, তার অবশ্যই একটা পজিটিভ এফেক্ট আমাদের স্বাধীনতা সংগ্রামে রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হোম রুল লীগকে তোমরা এক কথায় মনে রাখতে পারো যে কংগ্রেস এতদিন যে কিছুই কাজ করছে না, তারা বছরে একটা করে মিটিং করছে, বলা যেতে পারে একদম ইনএফেক্টিভ অবস্থাতে বসে রয়েছে। এবং এর পরে আমরা যখন গান্ধীজি কংগ্রেসে ঢুকবে এবং গান্ধীজি যখন আন্দোলন শুরু করবে, সেই জায়গাটাকে আমরা পুরো বলি গান্ধিয়ান ফেজ, গান্ধী যুগ। এই দুটোর মধ্যবর্তী সময়ের একটা ট্রানজিশন ফেজ বলতে পারো। এই দুটো যুগের মধ্যিকারের একটা আন্দোলন হচ্ছে এই হোম রুল আন্দোলন। কংগ্রেস একদিকে কিছু করছিল না প্রথমে, তখন একটা দরকার ছিল এমন একটা আন্দোলন যেটাতে সবাই অংশগ্রহণ করতে পারবে, রাজনৈতিক শিক্ষা পেতে পারবে, ব্রিটিশদের উপর কিছু চাপ দিতে পারবে। তো সেই কাজটা হোম রুল লীগ করে। এরপরে গান্ধীজির যখন আন্দোলনগুলো শুরু হয়, তখন থেকে কংগ্রেস অ্যাক্টিভ হয়ে যায়, কংগ্রেস তখন ব্যাপকভাবে আন্দোলন করতে শুরু করে। তো এই দুটোর মধ্যবর্তী সময় হোম রুল লীগ একটা ব্রিজ হিসেবে কাজ করেছিল। Next, the movement shifted the emphasis from the educated elite to the masses and permanently deflected the movement from the course mapping by the moderate. এই আন্দোলনের আরো একটা অ্যাডভান্টেজ বা পজিটিভ গেইন বলতে পারো যে এতদিন অব্দি আন্দোলন, বিশেষত অধিকাংশ আন্দোলন শিক্ষিত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। ব্যতিক্রম অবশ্যই রয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমরা দেখেই এসেছি, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছিল। কিন্তু অধিকাংশ যে আন্দোলনগুলো সেগুলো মেনলি শিক্ষিত শ্রেণী, এডুকেটেড যারা মানুষ ছিল তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কেউ উকিল, কেউ মানে সবাই শিক্ষিত এবং জমিদার শ্রেণী বা বলতে পারো মধ্যবিত্ত শ্রেণী মেনলি যারা একটু শিক্ষিত তাদের মধ্যে ছিল। কিন্তু এই আন্দোলনটা একটা প্রপার মাস আন্দোলন ছিল, মাস মুভমেন্ট ছিল এই
হোম রুল লীগ, সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেছিল। তো এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে আন্দোলন বলতে এই সময় মডারেটদের কথা ভাবা হতো, মানে মডারেটরা কোনো আবেদন নিবেদন সেটাই তাদের আন্দোলন ছিল, কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে নতুন ধরনের একটা আন্দোলন এখানে মানুষ করে, সেটাও একটা পজিটিভ গেন এই আন্দোলনের। আর ফাইনালি যেটা ওভারঅল বলতে পারো, এটা গান্ধী যুগ শুরু হওয়ার একটা পট ভূমিকা শুরু করে। গান্ধীজির আন্দোলন অবশ্যই এরপরে গিয়ে অনেক সফল একটা অনেকগুলো আন্দোলন আমরা দেখতে পাবো। সেই আন্দোলন শুরু হওয়ার আগে মানুষের একটা দরকার ছিল, প্ল্যাটফর্ম দরকার ছিল, যে প্ল্যাটফর্মটা প্রস্তুত করে হোম রুল লীগ। ওকে, তো এই হচ্ছে আজকের এই টপিক। আশা করছি তোমরা হোম রুল লীগ সম্পর্কে ডিটেলসে জানতে পারলে, এই সম্পর্কে কিছু বুঝতে পারলে। যদি না বুঝতে পারো, কিছু যদি অসুবিধে থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে জানাতে পারো কমেন্ট করে বা টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেখানে গিয়ে। ওকে, চলো নেক্সট দিন আমরা নতুন একটা টপিক আলোচনা করব। এই ভিডিওটা এই অবধি থাকছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।